আফ্রিকার গহীন অরণ্যের পাহাড় নদী বৃক্ষরাজি এবং পথঘাটহীন অন্ধকারাচ্ছন্ন ভীতিকর স্থান কঙ্গো নদীর উপত্যকার গল্প হলো হার্ট অফ ডার্কনেস। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীর বিখ্যাত এই বইয়ের আলোচনায় আপনাকে স্বাগত। এই বইয়ের গল্পটি নির্মিত হয়েছে লেখকের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে। তাই লেখকের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, যাতে এই কাহিনীর সঙ্গে লেখকের জীবনের কিছুটা সাদৃশ্য মিলিয়ে দেখা যায়। প্রথমে আমরা শুরু করছি লেখকের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে। জোসেফ কনরাডের প্রকৃত নাম জোসেফ টেওডর কনরাড নেটসকর্জেনিয়স্কি। এটি রুশ ভাষার শব্দ। তিনি লেখক নাম হিসেবে জোসেফ কনরাড নামটি ব্যবহার করেন। জোসেফ কনরাড 1857 সালের 23 ডিসেম্বর তৎকালীন রাশিয়া, বর্তমান ইউক্রেনে জন্মগ্রহণ করেন এবং 1924 সালের 23 আগস্ট ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। 1886 সালে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন। এজন্য তাকে পোলিশ ইংলিশ লেখক বলা হয়। তিনি ইংরেজি ভাষায় উপন্যাস ও ছোট গল্প রচনা করেন। যদিও ইংল্যান্ডে যখন তিনি নামেন তখন তিনি ইংরেজি জানতেন না। কনরাডের বাবা ছিলেন একজন কবি এবং পোল্যান্ডের খাঁটি দেশপ্রেমিক। রোজ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে 1861 সালে তাকে রাশিয়ার সরকার আটক করে সাইবেরিয়া নির্বাসনে পাঠায়। তার স্ত্রী 4 বছর বয়সী একমাত্র ছেলে কনরাডকে নিয়ে সাইবেরিয়ায় স্বামীর সঙ্গে সঙ্গী হয়ে চলে যান। কিন্তু বিরূপ আবহাওয়ায় খাপ খাওয়াতে না পেরে 1865 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কনরাডের মা মারা যান। এই সময়ে কনরাড প্রথম ইংরেজি সাহিত্যের সাথে পরিচিত হন, কারণ তখন তার বাবা উইলিয়াম শেক্সপিয়ার এবং ভিক্টর হুগোর রচনা অনুবাদ করতেন। সাইবেরিয়া নিঃসঙ্গ জীবনে বাবার সাথে তিনি পোলীয় এবং ফরাসি ভাষায় ওয়াল্টার স্কট, জেমস ফেনিমোর কুপার এবং চার্লস ডিকেন্স, উইলিয়াম মেকপিস থ্যাকারির বই পড়েছেন। 1869 সালে তার বাবা যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর কনরাডের দায়িত্ব নেন তার বড় মামা। স্কুলে ভর্তি হলেও পড়াশোনায় তার মন বসেনি। সাগরের টানে 1874 সালে ফ্রান্সে চলে যান। মামা তাকে বছরে 2000 ফ্রাঙ্ক ভাতা দিতেন এবং একদিন একজন ফরাসি বণিকের সাথে পরিচয় করিয়ে দেন। এই বণিকের সহায়তায় কনরাড প্রথমে জাহাজের সাধারণ যাত্রী হিসেবে সমুদ্রে যাত্রা করেন। পরবর্তীতে একই জাহাজের শিক্ষানবিশের চাকরি পান। সে সময় ফরাসি বণিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা, তাদের সবার সামরিক দায়িত্ব পালন করতে হতো বাধ্যতামূলকভাবে। তাই ফরাসি নৌবাহিনীতে তিনি নাম লেখান। তাকে একটি ব্রিটিশ মালবাহী জাহাজে চাকরি দেওয়া হয়। জাহাজটি কয়লা নিয়ে বর্তমান ইস্তাম্বুল গিয়েছিল এবং ফেরার পথে তাকে ইংল্যান্ডে নামিয়ে দেওয়া হয়। তখন থেকে ইংল্যান্ডে তিনি থাকতে শুরু করেন। এরপর সাধারণ নাবিক হিসেবে লন্ডন, সিডনি ভ্রমণ করেন। 16 বছর তিনি ব্রিটিশ নৌবণিক বাহিনীতে কাজ করেন। এভাবে চলতে থাকে তার জাহাজ জীবন এবং দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। 1865 সালে বার্লিনের একটি সম্মেলনে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকার প্রায় পুরো অঞ্চলটি নিয়ে কঙ্গো যুক্ত রাজ্য নামে একটি স্বাধীন দেশ ঘোষণা করা হয় এবং বেলজিয়ামের রাজা লিওপোল্ড II রাষ্ট্রটির অধিকর্তা হন। অনেকটা ইউরোপীয় ব্যক্তি মালিকানায় থাকায় এই রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের জন্য তখন বিভিন্ন সাম্রাজ্যের
মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। এই সুযোগে কনরাড ব্রাসেলসে গিয়ে কঙ্গো নদীর একটি বাষ্পচালিত নৌকার কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। কঙ্গোতে তিনি যা দেখেছেন এবং অনুভব করেছেন তা থেকেই জন্ম নিয়েছে পৃথিবী বিখ্যাত নভেলা হার্ট অফ ডার্কনেস। সমুদ্র জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র নিয়ে আরও কয়েকটি উপন্যাস লেখেন। তার স্ত্রী জেসি জর্জ, তার দুটি সন্তান ছিল। তিনি ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে থাকতেন। তার লেখক জীবন খুব একটা সুখকর ছিল না। শারীরিক, আর্থিক ও মানসিক সব ধরনের সমস্যায় তিনি জর্জরিত ছিলেন। একসময় তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। 1924 সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নাইট উপাধি দিয়েছিলেন, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন এবং ওই বছরেই মহান লেখকের মৃত্যু হয়। জোসেফ কনরাডের সাহিত্যকর্ম। তিনি মোট 14টি উপন্যাস রচনা করেন এবং 60টি ছোট গল্পের সংকলন করেন। ডার্ক অফ হার্টনেসে চলে আসি। এটি একটি আত্মজৈবনিক বা অটোবায়োগ্রাফিক্যাল নভেলা। এটি প্রায় 38,000 শব্দের কাহিনী। তাই বৈশিষ্ট্যগত দিক থেকে এটিকে নভেলা বলা সমীচীন, কারণ নভেলা বা উপন্যাসিকা সাধারণত 15,000 থেকে 40,000 শব্দের মধ্যে হয়ে থাকে। এটি লেখা হয় 1899 সালে এবং সে বছরেই ব্ল্যাক ওডস ম্যাগাজিনে 3 খণ্ডে প্রকাশিত হয়। তারপর 1902 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি ফ্রেম ন্যারেটিভ পদ্ধতিতে লেখা। ফ্রেম ন্যারেটিভ হলো এমন একটি রচনা রীতি যেখানে একটি মূল বা বাইরের কাহিনীর ভেতরে এক বা একাধিক অন্তর্গত কাহিনী বর্ণিত হয়। একটি গল্পকে সুসংগঠিত, আকর্ষণীয় এবং বহুস্তর বিশিষ্ট করে তোলে। যেমন আরব্য রজনীর কাহিনীটি ফ্রেম ন্যারেটিভ পদ্ধতিতে লেখা। এই কাহিনী লেখকের আফ্রিকার কঙ্গো এলাকার প্রেক্ষাপটে এবং লেখকের দীর্ঘ দিন সেখানে ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। এ কারণে এটিকে অটোবায়োগ্রাফিক ফিকশন অর্থাৎ আত্মজীবনীমূলক কল্পকাহিনী বলা হয়। তবে লেখক সরাসরি গল্পটি নিজের জীবন থেকে বলেননি। চার্লি মার্লো নামের একটি চরিত্র এই কাহিনী বর্ণনা করেন, যে চরিত্রে লেখকের অভিজ্ঞতার অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। তার মানে এই নয় যে সমস্ত কাহিনী তার অভিজ্ঞতার ফসল, বরং বলা যায় কাহিনীর ভিত্তিতে তার অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো। সেখানে কল্পনার রং ছড়িয়েছেন এবং ভাষার দূতনা তো আছেই। এছাড়া পারস্পরিকভাবে নৈসর্গিক দৃশ্যাবলীও এই নভেলার একটি আকর্ষণীয় দিক। নভেলার প্রথম কথক বা ন্যারেটর হিসেবে একজনকে দেখা যায় যার নাম পরিচয় নেই। পরে ওই ন্যারেটরের কথার মাঝে চার্লি মার্লো প্রবেশ করেন এবং কঙ্গো নদীর অববাহিকার সম্পূর্ণ কাহিনী বর্ণনা করেন, কিন্তু ফাঁকে ফাঁকে ওই কথক বা ন্যারেটর নিজেও যুক্ত হয়েছেন। কাহিনীটি শুরু হয় এভাবে যে লন্ডনের টেমস নদীতে দাঁড়িয়ে আছে নেলি নামের একটি জলজাহাজ। অতিরিক্ত জোয়ারের কারণে টেমস নদীতে নোঙর করা। জোয়ারের পর এটি যাত্রা শুরু করবে। নেলি জাহাজ ছাড়ার আগেই গল্পটি শেষ হয়ে যায়। তাহলে গল্পটি কিভাবে বলা হলো? জাহাজের ডেকে 5 জন মানুষ। তারা হলেন জাহাজের ক্যাপ্টেন,
যিনি জাহাজের সর্বময় কর্তা। তিনি কয়েকটি কোম্পানির পরিচালকও। তিনি সাগরের দিকে তাকিয়ে আছেন, তার পেছনে 4 জন তাকে দেখছেন। তাদের মধ্যে একজন অনেক গুণের অধিকারী উকিল, একজন অ্যাকাউন্ট্যান্ট, সবার পিছনে সাধু পুরুষের মতো হ্যান্ডসাম মার্লো, যাকে মূর্তির মতো দেখায়। তিনি নাবিক ও পরিব্রাজক, রহস্যময় পুরুষ। সাগরই হলো তার দেশ, সাগর জীবনই তার জীবন। তবে অন্যান্য নাবিকের মতো তিনি ঘর কোনো নয়। নেরেটর প্রথমে জলজাহাজের যাত্রার শুরুতেই টেমস নদীর কিছু বর্ণনা দেন, বিভিন্ন জাহাজের বর্ণনা দেন এবং কিছু কীর্তিমান মানুষও জাহাজের বর্ণনা দেন। তারা কী পরিমাণ ধন দৌলত আনত সেগুলি বলেছেন এবং সেই সব ধন দৌলত দেখতে দেশের রাজাও এসে দেখে যেতেন। তারা 4 জন শান্ত ও স্থির দৃষ্টিতে ধ্যানমগ্নের মতো তাকিয়ে আছে সমুদ্র এবং আকাশের মিলনস্থলে। সূর্য ডুবে যায়, অন্ধকার নিঃশব্দে নামে। টেমস নদীর জোয়ার শান্ত হওয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং তখন জাহাজের ডেকে চার্লি মার্লো গল্প শুরু করেন, তার অতীতের গল্প। এই গল্পটি হলো মূলত হার্ট অফ ডার্কনেস নভেলার কাহিনী। যাকে নিয়ে গল্পটি তিনি বলেন, তিনি আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায় একটি ঘন নিবিড় অঞ্চলে নির্জন প্রান্তরে ইনার স্টেশনে থাকেন। তিনি হাতের দাঁতের বা আইভরির সাপ্লাইয়ের প্রথম শ্রেণীর এজেন্ট। তার নাম কার্টস। কার্টস মূলত এই কাহিনীর নেপথ্য নায়ক, অর্থাৎ গডফাদারের মতো যাদেরকে বাস্তবে দেখা যায় না, কিন্তু তারা অত্যন্ত ক্ষমতাবান, কারো কাছে নির্যাতনকারী ও শোষক, আবার কারো কাছে অতিমানব দেবতুল্য। গহীন অরণ্যের স্টেশনে যেতে প্রথমে তাদের আউটার স্টেশন এবং পরে সেন্টার স্টেশন এবং সর্বশেষ ইনার স্টেশনে যেতে হবে। অর্থাৎ 2টি স্টেশন পার হয়ে 3য় স্টেশনে তাদের গন্তব্য। চার্লি মার্লো শুরু করেন। ছোটবেলা থেকে সাগরের অভিযাত্রী হয়ে সাগর প্রেমের একটি নেশা তৈরি হয়ে যায় মার্লোর মনে। তিনি মানচিত্র দেখে দেখে বিভিন্ন দেশে যাওয়ার কথা ভাবতেন। একদিন তিনি তার খালার সহযোগিতায় বেলজিয়ামের একটি কোম্পানিতে কাজে যোগদান করেন। এই কোম্পানির নানা রকম কাজ আছে, তবে একটি বিশেষ কাজ হলো হাতির দাঁত অর্থাৎ আইভরি সংগ্রহ করা। এই কারণে ভিন্ন ভিন্ন জায়গায় তাকে যেতে হয়। একবার মার্লোকে আফ্রিকার কঙ্গো নদীর অঞ্চলে যেতে হয়েছিল। মার্লো প্রথম চাকরির কিছুটা বর্ণনা দেন। এই কাজের মধ্য দিয়ে এক ক্যাপ্টেনের আকস্মিক মৃত্যুর পর সৈন্য পদে নিয়োগ পেয়েছিল। সে কঙ্কাল উদ্ধারের ঘটনা বর্ণিত হয়েছে। মূল গল্পটি শুরু হয় তার দ্বিতীয় চাকরি থেকে। প্রতিটি ঘটনার বর্ণনার মধ্যে রয়েছে ভাষার সৌন্দর্য, বাক্য গঠন, শব্দচয়ন, নিসর্গের অপূর্ব বর্ণনা, আফ্রিকার কালো মানুষের জীর্ণ শীর্ণ অপুষ্ট শরীর, অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ, চেহারায় বিষণ্ণতা ও মালিন্য, পোশাক পরিচ্ছদের মালিন্য এবং কঙ্কালসার, হতাশা যেন তাদের নিত্যদিনের সহচর। এসব বর্ণনা জোসেফ কানার্ড অত্যন্ত নিপুণভাবে এবং দক্ষতার সাথে দিয়েছেন। তাঁর আফ্রিকা যাওয়ার সুযোগ হয়। প্রথমে একটি ফ্রেঞ্চ স্টিমারে যাত্রা শুরু করেন।
তাদের কাজ ছিল বিভিন্ন অঞ্চলে সৈনিক ও শুল্ক দপ্তরের কর্মকর্তাদের নামিয়ে দেওয়া। 30 দিন পার হওয়ার পর তারা বড় নদীর মুখের সন্ধান পান এবং সেখানে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এখান থেকে পাহাড়ি পথ বেয়ে উঁচুতে 30 মাইল পথ পাড়ি দিতে হবে আউটার স্টেশনে পৌঁছার জন্য। 30 দিন পর আফ্রিকার বাইরের স্টেশন অর্থাৎ আউটার স্টেশনে পৌঁছান। আউটার স্টেশনে যাওয়ার পর মার্লো দেখতে পান আফ্রিকানদের কৃতদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, শ্রম শোষণ করছে, তাদেরকে কয়েদির মতো খাটাচ্ছে শ্বেতাঙ্গরা। অনেক কৃষ্ণাঙ্গ অসুস্থ, তারা চলতে পারছে না, হাঁটতে পারছে না, এতই দুর্বল যে উঠে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তারা কঙ্কালসার। অপরদিকে ব্রিটিশরা লুটেপুটে খাচ্ছে তাদের শরীর নাদুস নুদুস এবং আরামায়েশের জীবনযাপন। আউটার স্টেশনে চিফ অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে তার দেখা হয়। এক রহস্যময় ব্যক্তি তিনি। তার রুমে একজন অসুস্থ ব্যক্তি, মরে মরে অবস্থা, সে কোঁকাচ্ছে। এখানেই প্রথম কার্টসের কথা মার্লো শুনতে পান। অ্যাকাউন্ট্যান্ট জানায় তার সঙ্গে মার্লোর ইনার স্টেশনে দেখা হবে। দেশের অনেক গভীরে থাকে। কার্টস হাতির দাঁত অর্থাৎ আইভরি সাপ্লাইয়ের প্রথম শ্রেণীর এজেন্ট। তিনি এমনই এক অসাধারণ ব্যক্তি যে অন্যান্য এজেন্ট যে পরিমাণ সাপ্লাই দেয় তিনি একাই সেই পরিমাণ সাপ্লাই দিতে পারেন। আউটার স্টেশন থেকে সেন্টার স্টেশনের যাত্রা শুরু। আউটার স্টেশন থেকে সেন্টার স্টেশনের দূরত্ব 200 মাইল। যেতে হবে পায়ে হেঁটে। তার বাক্স পেটারা নেওয়ার জন্য 60 জনকে নিয়ে রওনা হলো মার্লো। দুর্গম বন জঙ্গল ও পাহাড়ি পথ অতিক্রম করে 15 দিন পর সেন্টার স্টেশনে গিয়ে তারা পৌঁছায়। মার্লো পথে পথে নানা রকম বিড়ম্বনার কথা উল্লেখ করেন। ঠিক তেমনি নিসর্গের অপরূপ সৌন্দর্যের রূপ বর্ণনা করেন। অর্থাৎ দুঃখ বেদনার পাশাপাশি নান্দনিক সৌন্দর্যের কথাও তিনি ভুলেননি। দুর্গম পথ, ভালো রাস্তা নেই, সরু, কর্দমাক্ত, অসমতল, জঙ্গলের পথ, গরম, পোকামাকড়ের আক্রমণ, আর্দ্রতা এবং ক্লান্তিকর জীবন। তারা অতিষ্ঠ। আফ্রিকান বাহকেরা মালপত্র বহন করে নিয়ে যায়। তারা অপুষ্ট, জরাজীর্ণ, ক্লান্ত, ক্ষুধার্ত। পথে একজনের মৃত্যু হয়। মৃত্যু সেখানে যেন মামুলি ব্যাপার। এই মৃত্যু মার্লোর মনকে নাড়িয়ে দেয়। তিনি খুব পীড়িত হন, তিনি খুব ব্যথিত হন। বিপদ যেন পথ ছাড়ে না। সেন্টার স্টেশনে গিয়ে জানতে পারেন জাহাজটি নদীর তলদেশে পড়ে আছে। এটি কিছুদিন আগে এক তরুণ ক্যাপ্টেন চালাইছিল। তখন পাথরের ধাক্কায় স্টিমারের তলদেশ নষ্ট হয়ে গেছে। এটি ঠিক করতে কয়েক মাস সেন্টার স্টেশনে থাকতে হবে বা হয়েছে। এই স্টেশনের ম্যানেজার মার্লোকে তেমন গুরুত্ব দেননি। তিনি কেবল নিজের কথা বলেন, অন্যের কথায় কান দেন না। একদিন একটি ছাউনিতে আগুন লাগে। ছাউনিটি পুরো ভস্ম হয়ে যায়। একজন নিগ্রো তরুণকে দায়ী করে তাকে বেধড়ক মারপিট করে। একটু বাধাপূর্ণ, মানে এখানে থাকা বাধাপূর্ণ, সমস্যাগ্রস্ত জীবন, হতাশাগ্রস্ত জীবন। এই স্টেশনে আরও 16 থেকে 20 জন আইভরি এজেন্ট থাকে। তারা শুয়ে বসে সময় কাটায় এবং পরনিন্দা
আর একে অন্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। জাহাজের চিন্তায় মার্লোর সময় যেন কাটে না। আবার এই সেন্টারের ম্যানেজার সহ অনেকের মধ্যে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা যায়। তার কারণ ইনার স্টেশনটি বিপদগ্রস্ত। ইনার স্টেশনের ম্যানেজার কার্স অসুস্থ। তাদের উদ্বেগ উৎকণ্ঠার কারণ সেটি কার্সের অসুস্থতা। একদিন আউটার স্টেশনের ম্যানেজারের রুমে একটি নারীর হাতে অগ্নিমশালের ছবি দেখে মার্লো অভিভূত। কি অসাধারণ শিল্পকর্ম! তখন ওই স্টেশনের ম্যানেজার বলেন যে এই ছবিটি কার্সের আঁকা। তখন কার্স এই স্টেশনের দায়িত্বে ছিলেন। মার্লোর কাছে ম্যানেজার আরও গণকীর্তন করেন এবং তার পাশাপাশি অনেকেই কার্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিস্ময়কর প্রতিভার অধিকারী। যেমন দয়াবান, তেমনি বিজ্ঞানী রয়েছে তার অগাধ জ্ঞান এবং অনেক উন্নয়নমূলক কাজ করেন। এ কারণে তিনি সেরা স্টেশনের প্রধান হয়ে সুযোগ পেয়েছেন। আগামী বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন। 2 বছর পরে হয়তো কোম্পানির আরও কোনো বড় পদ পাবেন। আউটার স্টেশনে একটি দুর্ঘটনা ঘটে। একজন অসুস্থ মানুষ বলতে গেলে বিনা চিকিৎসায় মারা যায়। তার এই মৃত্যু মার্লোকে ব্যথিত করে। কয়েক মাস পরে জাহাজ ঠিক হলো। মার্লো কয়েকজনকে নিয়ে রওনা হন ইনার স্টেশনের দিকে। আউটার স্টেশন থেকে ইনার স্টেশনে যাত্রা। আবার তাদের দুর্গম যাত্রা। নদীর উজান পথে তাদের চলতে হচ্ছে অনেক খাটুনির ভিতর দিয়ে। গহীন অরণ্যের ভিতরে প্রবাহিত নদী, সেই নদীর উজানে তাদের যাত্রা শুরু। কাজটি খুব সহজ নয়। মার্লো যে স্টিমারে চড়ে ইনার স্টেশনের দিকে যায়, সেই স্টিমারে ক্রুদের একটি অংশ ছিল আফ্রিকান নরখাদক। কনরাড তাদের চরিত্রকে ইচ্ছাকৃতভাবে জটিল করে চিত্রিত করেছেন যাতে ইউরোপীয়দের তথাকথিত সভ্যতার ধারণা প্রশ্নের মুখে পড়ে। তারা স্টিমারের শ্রমিক ও নাবিক হিসেবে কাজ করছিল। মার্লো প্রথমে তাদের দেখে কিছুটা অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে তাদের শৃঙ্খলা ও আত্মসংযম দেখে মুগ্ধ হন। খাদ্যের সংকট, যাত্রাপথে তাদের খাবার প্রায় শেষ হয়ে যায়। দীর্ঘদিন তারা প্রায় অনাহারে থাকে। ইনার স্টেশনের কাছে পৌঁছানোর আগে জঙ্গল থেকে একদল আফ্রিকান তীর ছুটতে শুরু করে। এই আক্রমণে হেলসম্যান নিহত হন। মার্লো মানসিকভাবে ভেঙে পড়েন। এ সময় নরখাদকদের সামনে মৃতদেহও ছিল। চারপাশে অসহায় ইউরোপীয়রাও ছিল। কিন্তু নরখাদকরা কাউকে আক্রমণ করেনি, কাউকে খাওয়ায়ওনি। তারা শান্তভাবে ক্যাপ্টেনের নির্দেশ মেনে চলে এগিয়ে যায়। মার্লো নিজেই বিস্মিত হয়ে ভাবেন, এত ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তারা কেন আত্মসংযম হারায় না। তিনি বুঝতে পারেন, প্রকৃত সভ্যতা হয়তো বাহ্যিক পরিচয়ে নয়, আত্মনিয়ন্ত্রণে। অন্যদিকে তথাকথিত সভ্য ইউরোপীয়দের মধ্যে তিনি দেখতে পান লোভ, নিষ্ঠুরতা, শোষণ, ক্ষমতার উন্মাদনা এবং নির্যাতন। আর কার্স সেই সভ্যতার চূড়ান্ত পতনের প্রতীক। অর্থাৎ নরখাদকরা উপন্যাসে কাউকে খায় না, বরং কনরাড তাদের ব্যবহার করেছেন একটি শক্তিশালী বিদ্রোহ হিসেবে। যাদেরকে বর্বর বলা হয়, তারাই অনেক সময় তথাকথিত সভ্য মানুষের চেয়ে বেশি সংযমী ও মানবিক আচরণ করে। মাসখানেকের যাত্রা। এরপর স্টিমারটি ইনার স্টেশনের কাছাকাছি ভিড়ে। সেখানে একজন রোজ ট্রেডারের সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে কথা বলার পর মার্লো কার্সের বাড়ির চারপাশ লক্ষ্য করেন। তিনি বাইনোকুলারে দেখেন
দূর থেকে খুঁটির মাথায় কিছু গোলাকার বস্তু এবং মনে করেন সেগুলোর হয়তো সাজসজ্জার জন্য রাখা বল বা অলংকার। কিন্তু কাছে গিয়ে বুঝতে পারেন সেগুলো আসলে মানুষের কাটা মাথা। মাথাগুলোর মুখ স্টেশনের দিকে নয়, বাইরের দিকে ঘোরানো। এই ছোট্ট বিষয়টিও গুরুত্বপূর্ণ। সমালোচকদের মতে এটি কার্সির ক্ষমতার প্রদর্শন, সন্ত্রাস সৃষ্টি এবং তার নৈতিক পতনের প্রতীক। এটি উপন্যাসে কার্সির প্রকৃত রূপ উদ্ঘাটনের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটি। কিছুক্ষণ পর দেখা যায় কার্স এতটাই অসুস্থ যে তিনি নিজে হাঁটতে পারছেন না। তাকে স্থানীয় লোকেরা বা সহকারীরা স্ট্রেচারে করে স্টিমারের দিকে নিয়ে আসে। এই সময় মার্লো প্রথম কার্সকে সামনে থেকে দেখেন, অর্থাৎ রহস্যময় এই লোকের সঙ্গে প্রথম সাক্ষাৎ। কার্স লম্বা প্রকৃতির মানুষ, অসুস্থ, শীর্ণ হয়ে গেছেন। সেখানে একজন আফ্রিকার প্রেমিকার সঙ্গে তার দেখা হয়। মার্লোর লোকেরা জাহাজ নিয়ে আসে, কিন্তু কার্স ব্রিটেনে ফিরে যেতে চাননি। প্রেমিকার লোকজন নিয়ে আসে এবং আক্রমণ করে। ততক্ষণে কার্সের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন তিনি বলেন, হরর হরর, অর্থাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর। কার্সের মৃত্যু হয়। তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। তারপর মার্লো লন্ডনে ফিরে আসেন। লন্ডনে কার্সের এক প্রেমিকা ছিল। তিনি মার্লোর সাথে দেখা করতে আসেন। শোক কাতর সেই প্রেমিকা জিজ্ঞেস করেন কার্স কিছু বলেছিল কিনা। মার্লো তার প্রেমিকাকে খুশি করার জন্য মিথ্যা বলেন। তিনি বলেন, কার্সের মৃত্যুর সময় আপনার নাম সে বলেছিল। গল্পটি এখানেই শেষ হয়। মার্লো এবং তার সঙ্গী নেলি জাহাজের পাটাতনে বসে থাকে। এবার এত বিখ্যাত উপন্যাসটি নিয়ে সামান্য বিশ্লেষণ করা যাক। আফ্রিকার অন্ধকারাচ্ছন্ন স্থান বোঝানো হয়েছে এই উপন্যাসের মাধ্যমে, অর্থাৎ আউটার স্টেশন থেকে ইনার স্টেশনে যেতে অন্ধকারাচ্ছন্ন গহীন, নির্জন, নিস্তব্ধ পথের ভিতর দিয়ে, দুর্গম পথের ভিতর দিয়ে তাদের যেতে হয়েছে। এটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। ভৌগোলিক কারণে ঘন অন্ধকার ঘেরা স্থান, বুনো প্রাণীদের বসবাস, অনগ্রসর জনগোষ্ঠী, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে ইত্যাদির কারণে কঙ্গো অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন। কিন্তু প্রকৃত অন্ধকার মানুষের হৃদয়ে। এখানে কার্সের হৃদয়ের অন্ধকারকে বেশি গুরুত্ব দিয়েছেন লেখক জোসেফ কনরাড। তিনি মনে করেন মানুষের বাহ্যিক রূপ প্রকৃত রূপ নয়। মানুষের ভিতরে রূপ যদি অন্ধকার থাকে তাহলে তাকে প্রকৃত সভ্য বলা যায় না। এই নভেলার ভিত্তিতে রয়েছে আধিপত্যবাদ এবং উপনিবেশবাদ। ইউরোপীয়রা মেকি অভিনয় করে। তারা দাবি করে যে আফ্রিকায় তারা সভ্যতার বিকাশ ঘটাতে যাচ্ছে, শিক্ষার প্রসার ঘটাবে এবং উন্নয়নের কাজ করবে। বস্তুত তারা সেখানে যেত ব্যবসা করতে, এবং হাতির দাঁতির ব্যবসা, যা অত্যন্ত অমানবিক ও গর্হিত কাজ, কিন্তু ইউরোপিয়ানদের জন্য এটি ছিল অত্যন্ত লাভজনক ব্যবসা। আফ্রিকানদের সঙ্গে নিষ্ঠুর আচরণ এবং শোষণ ছিল তাদের নিত্যদিনের কাজ। সভ্যতার মুখোশের আড়ালে ছিল ক্ষমতা এবং লোভ। এই গল্পের শিরোনামে কেবল তদানীন্তন আফ্রিকার হৃদয়কে নির্দেশ করে না, সাথে সকল অশুভের মূল, সকল দুর্নীতি এবং নৈরাশ্যের উৎস এবং সর্বোপরি মানুষের হৃদয়কে নির্দেশ করে। এই বই কনরাডের জীবনে এত বিশাল একটা স্থান দখল করেছিল যে অনেকে ভাবতে বাধ্য হন নিশ্চয়ই তার কঙ্গো ভ্রমণ খুব বেদনাদায়ক ছিল। তবে এটা তার মধ্যে অনেক পরিবর্তনও এনেছে। তিনি একবার বলেছিলেন,
কঙ্গুর আগে আমি কেবল এক পশু ছিলাম। এই কথার ভিত্তিতে তার জীবনের সামগ্রিক পরিবর্তনের জন্য একটি অন্যতম শক্তিশালী নিয়ামক। নভেলাটি নিয়ে সারা বিশ্বে প্রচুর আলোচনা পর্যালোচনা হয়েছে। একটি গবেষণায় দেখা গেছে যে এই নভেলাটি পৃথিবীর 10টির মধ্যে অন্যতম স্থান পেয়েছে। তবে যতই ভালো বলা হোক না কেন, আফ্রিকান লেখকরা কিন্তু এই উপন্যাসকে নেতিবাচক মন্তব্য করেছেন। নাইজেরিয়ার প্রখ্যাত লেখক চিনুয়া আচেবে বলেছেন, জোসেফ কনরাড আফ্রিকানদের মর্যাদার সঙ্গে উপস্থাপন করেননি। তিনি অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে অমর্যাদকর অবস্থায় উপস্থাপন করেছেন এবং নেতিবাচক মনোভাব থেকে। তারপরে এই নভেলা আরও সমালোচনার মধ্যে পড়ে। তবে যাই হোক, আমরা জানি এটি একটি সুখপাঠ্য উপন্যাস এবং দুই মহাদেশের মধ্যে সাদা এবং কালো, অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং জাতিগত সংঘাত ও দ্বন্দ্ব যে রয়েছে তা পরিষ্কার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। শুভ কামনা রইল সবার।